জনগণের পাহাড় সম প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করা বিএনপি সরকারের 1 মাস পূর্ণ হয়েছে আজ মঙ্গলবার। স্বল্প এই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়ানুবর্তিতা, ছুটির দিনে অফিস করা, প্রটোকল ছাড়া চলাচল সহ নানা পদক্ষেপ সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। ছাড়া প্রথম মাসেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন এবং ইমাম পুরোহিতদের সম্মানী সহ উল্লেখযোগ্য উদ্যোগগুলোর কারণে সরকারের প্রথম মাসেই পরিবর্তনের বার্তা খুঁজেছেন অনেকেই। পাশাপাশি প্রশাসনিক শৃঙ্খলা ফেরানো থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণ, কূটনৈতিক তৎপরতা ও ভিআইপি প্রটোকল কমানোর বিষয়গুলো রাজনীতিতে শুভ সূচনা হিসেবে দেখছেন তারা। তবে এসবের বাইরে একজন মন্ত্রী ও নেতার অতি কথনও বিতর্কের জন্ম দিয়েছে। এরপরও বিএনপির শুরুটা ভালো হয়েছে বলে বিশ্লেষকরা মতামত দিলেও বিরোধী দলগুলোর কেউ কেউ বলছে ঐক্য জাতীয় সরকারের কথা বলে বিএনপি ক্ষমতা এলেও প্রথম মাসেই দলটির একদলীয় নীতি স্পষ্ট হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর অভিযোগ, পরাজিত প্রার্থীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সরকার কার্যত কোটা ভিত্তিক নিয়োগের সংস্কৃতি চালু করছে। জুলাইয়ের যে স্পিরিট ছিল কোটা না মেধা, সেই মেধাকে উপেক্ষা করছে সরকার। দলান্ধদের বিভিন্ন পদে বসিয়ে বিএনপি সরকার তাদের খুশি করার ব্যবস্থা নিয়েছে। বিএনপি সরকারের 1 মাস নিয়ে আসলে দলগুলোর মূল্যায়নই বা কেমন, এই আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, আছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত জানাচ্ছি আজকে রাজখানে। রাজিকুজ্জামান রতন, জনগণের পাহাড় সম প্রত্যাশা, সেই সাথে একটা গণ অভ্যুত্থান এবং একটা দীর্ঘ সময় ফ্যাসিজমের পর আমরা নতুন যে সরকার পেয়েছি, অর্থাৎ বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সরকারে আছে এবং তারা এই রাষ্ট্রের যেই অবস্থান থেকে বাংলাদেশের হাল ধরলো, সেই জায়গাটি থেকে এই 1 মাসে নানান কারণে তারা যথেষ্ট আলোচিত হয়েছেন, আবার বেশ কিছু কারণে নানানভাবে সমালোচিত হয়েছেন। চ্যালেঞ্জ নিঃসন্দেহে পাহাড় সম, কিন্তু এই 1 মাসে আসলে যেই বিষয়গুলোর জন্য, বিশেষ করে আমি শুরুতে যেটি বলছিলাম, প্রধানমন্ত্রীর সময়ানুবর্তিতা, তিনি ছুটির দিনেও অফিস করছেন, প্রটোকল ছাড়া চলাচল সহ বেশ কিছু পদক্ষেপ আছে যেগুলো সব মহলে কিন্তু প্রশংসাও কুড়িয়েছে। আবার যেই নির্বাচনী ওয়াদা তারা করেছিলেন ইশতেহারে, কিংবা তারা যখন নির্বাচনী প্রচারণা করছিলেন তখন যা যা বলেছিলেন সেগুলোর দিকেও তারা এগিয়ে যাচ্ছেন। কি মনে হচ্ছে এই সরকার আসলে যেভাবে এগিয়ে যাচ্ছে, ইতিবাচক সূচনা হয়েছে কতখানি? ধন্যবাদ। প্রথমে একটা বিষয় একটু আমি বলতে চাই যে জনগণের প্রত্যাশাটা পাহাড় সম নয়। জনগণের প্রত্যাশাটা খুবই ন্যায়সঙ্গত। তারা খুবই ন্যূনতম কিছু প্রত্যাশা করেছেন। তার মধ্যে একটা, দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক। 2, যাদেরকে তারা ভোট দেন তারা তাদের ভোটের মর্যাদা রক্ষা করুক। 3, তারা যাদেরকে ট্যাক্স দেন ট্যাক্সের টাকার একটা স্বচ্ছতা, জবাবদিহিতা থাকুক। 4, রাষ্ট্র এবং প্রশাসন সেটা যেন নাগরিকদের অধিকার হরণ না করে, নাগরিকদের অধিকার সুরক্ষা দেয়। 5 নম্বর, যে দেশ আমরা বহু রক্তে, বহু অশ্রুতে এবং বহু সংগ্রামের মধ্য দিয়ে আমরা জন্ম নিয়েছিল, যে দেশটার, এবং যে দেশটা একটা গণতন্ত্রায়নের জন্য গত 54 বছর ধরে আমরা লড়ছি, সেই দেশটার মর্যাদা এবং সেই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, সেগুলো যেন ক্ষুণ্ণ না হয়। আর সবচেয়ে বড় যে বিষয়টা, যে রাষ্ট্র একটা প্রতিষ্ঠান আর সরকার হচ্ছে একটা রাজনৈতিক দল। এখন এই সরকার কিভাবে আসেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে? কখনো কখনো তারা আসেন জনগণের মতের ভিত্তিতে, যেটাকে আমরা বলি নির্বাচন। কখনো কখনো আসেন জনগণের মতের ভিত্তিতে, সেটা আমরা বলি অভ্যুত্থান। কখনো কখনো বলি জনগণের মতের ভিত্তিতে, সেটা যদি বলি বিপ্লব। সব কিছু কিন্তু জনগণের মতের ভিত্তিতে। তো এক্ষেত্রে একটা পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারের ক্ষেত্রে বলা হয় যে নির্বাচনটা হচ্ছে এক্ষেত্রে জনগণের একটা মতের যাচাই বাছাই করার মধ্য দিয়ে আসে। ফলে যারা আসেন তাদের সামনে চ্যালেঞ্জটা অনেক বড় হতে পারে, কিন্তু জনগণের চাওয়াগুলো কিন্তু খুব বড় নয়। জনগণ কিন্তু কেউ কখনো চায় না, বলে না যে আমাদেরকে খেতে দাও, পড়তে দাও। তার শুধু বলে এমন একটা ব্যবস্থা করে দাও যেন আমরা ঠিকমতো খেতে পারি। যেমন এই যে ঈদ আসছে, শ্রমিকদের কি চাওয়া যে আমাদের বেতন বাড়িয়ে দাও? শ্রমিকদের চাওয়া হচ্ছে ঈদের আগে আমি যেন বেতনটা পাই, যে বোনাসটা আমার পাওয়ার কথা সেটা যেন ঈদের আগেই পাই, এবং বাড়ি যাওয়াটার জন্য নির্বিঘ্ন করার জন্য কী কী ব্যবস্থা করা থাকে সেগুলো একটু করেন। ঈদ তো হঠাৎ করে আসেনি, আকস্মিকভাবে ঈদ আবির্ভূত হইয়াছে, এরকম তো বলা হয় না। যদিও আমাদের মাঝে মাঝে আমাদের টিভিতে এবং পত্রিকায় খুব দারুণ একটা কথা লেখা হয়, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। তো চাঁদ কবে দেখা যাবে? 29 দিনের চান্দ্রমাস হয়, এবং সেটা প্রতি বছর ঘুরে ঘুরে কখন আসে সেটা তো হিসাব মতোই আসে। তাহলে কেন ঈদের সময় শ্রমিকদের এই বেতন বোনাস নিয়ে বারবার রাস্তায় নামতে হবে? আবার রমজান মাস বলে যে যে ধাতু, মানে জ্বালিয়ে দাও সমস্ত কিছু, মানে সমস্ত কুপ্রবৃত্তিকে জ্বালিয়ে দাও। তো দেখুন, এই মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই মাসে নানা ধরনের সিন্ডিকেটবাজি,
এগুলো তো চলতেই থাকে। এবং এই যে রোজার সময় রোজাটা যে ইফতার করে রোজাটা ভঙ্গ করবেন, সেই ইফতারের সময় যে সেটা শরবত খাক অথবা একটু মিষ্টি জাতীয় জিনিস খাক, তার মধ্যেও কত রকমের ভেজালের কথা আমরা শুনি। তাহলে এগুলো থেকে মানুষ একটু মুক্তি পেতে চায়। সেই মুক্তির খানিকটা শুরু কি আপনি এই নতুন সরকারের আমলে এখন দেখতে সরকারের পেয়েছেন? সেই সামনে সূচনাটা কি আসলে হয়েছে? সরকারের সামনে এটা চ্যালেঞ্জটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ না, কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে গেল কেন? কারণ দীর্ঘদিন ধরে যে প্রক্রিয়াটা চলে এসেছে, সেই প্রক্রিয়ায় যারা এই সমস্ত দুর্বৃত্তপনা করে তারা সবসময় সরকারের আশেপাশেই ঘুরঘুর করে। কেউ কেউ আবার বলেন যে তাদের টাকাই হয়তো অনেকে সরকারি ক্ষমতায় থাকে, অথবা সরকার তাদের প্রতি পৃষ্ঠপোষকতা করে। এই জায়গাটা জনগণ একটু দেখতে চাইবে যে এবারের আমাদের 15 বছরের আন্দোলন, অভ্যুত্থান এবং 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন মানুষের সঙ্গে তামাশা করা, তার বিপরীতে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার এলো, এই সরকার সেই ক্ষেত্রে ভূমিকাটা কী পালন করে সেটা দেখতে চায়। কিছু দিক আপনি উল্লেখ করেছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের তো কিছু প্রতিশ্রুতি থাকে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেন। তো ক্ষমতাসীন দল তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কিছু বাস্তবায়ন করার চেষ্টা করছেন, কিন্তু ইতিমধ্যে কিছু কিছু বিষয় একটু প্রশ্ন তৈরি করেছে, সেটা আমি একটু পরে হয়তো আলোচনা করব। শুধু একটু ইঙ্গিত করে রাখি, আমাদের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা হচ্ছে আমাদের ছাত্র সমাজ, সবচেয়ে বড় ভবিষ্যৎ হচ্ছে আমাদের শিশুরা। সেই ছাত্র সমাজ এবং শিশুদের শিক্ষার উপরে নতুন যে আবার পরীক্ষা পদ্ধতিটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এইটা একটু নতুন প্রশ্ন তৈরি হবে। সমালোচনা হয়েছে। জি, আজিজুল বারী হেলাল, এই 1 মাসে আমরা নানানভাবে পরিবর্তনের বার্তা খোঁজার চেষ্টা করেছি। একটা লম্বা সময় আসলে পুরো বাংলাদেশকে একটা অন্যরকম ধারার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং এই পরিবর্তনটা আসলে সেই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করার আগেই দেখেছি আমরা। নির্বাচনে জয়ী হবার পরেই আমরা দেখলাম তিনি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সাথে দেখা করতে গিয়েছেন, অর্থাৎ রাজনৈতিক যে সহমর্মিতার জায়গাটি আসলে শুরু হয়েছে, যে এই সহযোগিতাটা আসলে আপনারাও এতদিন ধরে প্রত্যাশা করছিলেন যে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও পাবেন। বিএনপি আসলে সামনের পথ চলায় কতখানি সেই সহযোগিতা পেতে পারে? এই 1 মাসের পথ চলা সামনে আপনাদের আসলে কতখানি সহজ হতে পারে বলে মনে করেন? ধন্যবাদ। আজকে আমাদের 1 মাস পূর্তি হলো আমাদের সরকারের। আমরা যদি এই 1 মাসে সরকারের যে প্রতিশ্রুতি ছিল, মানে বিফোর দ্য ইলেকশন, এবং সেই প্রতিশ্রুতির কতটা পালন করলো, এবং আপনার প্রশাসনিক কার্যক্রম আমরা কিভাবে করলাম, আর জনগণের প্রতি যে আমাদের দায়বদ্ধতা সেটা আমরা কিভাবে করলাম, এটা যদি মূল্যায়ন করেন তাহলে দেখবেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার কিন্তু এই 30 দিনে নিরলস পরিশ্রম করে গেছে। আপনি প্রথমে যদি দেখেন সংসদ, যদি দেখেন সংসদ কিন্তু আমাদের শুরু করতে হয়েছে শূন্য থেকে। স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, সেখান থেকে শুরু করা একটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সরকারি দল, বিরোধী দল, অন্য অন্য রাজনৈতিক দল সবাই আনএনিমাসলি একটা ইউনিটি দেখালো যে প্রধানমন্ত্রীর অনুরোধক্রমে একজন সিনিয়র সদস্য, যেটা 73-তে হয়েছিল একবার, আর এই সেকেন্ড টাইম হলো বাংলাদেশে, আমরা স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করলাম, এবং সংসদ যথারীতি পিসফুল এবং আর্গুমেন্টস, ডিবেট, ইভেন ওয়াকআউট, মানে পার্লামেন্টারি পলিটিক্সের যতগুলো সৌন্দর্য আছে সব কিছু নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। অর্থাৎ সংসদটা কিন্তু এখন ভাইব্রেন্ট, এটা আপনি বলতেই হবে। 2টো অধিবেশন বসেছে, 2টো অধিবেশনেই আপনার পার্লামেন্টারি পলিটিক্সের যে সৌন্দর্য সব প্রদর্শন করা হয়েছে, উভয় পক্ষই, সরকারি দল, বিরোধী দল। অনেক প্রশ্ন হয়তো আপনি করতে পারেন, সেই প্রশ্ন করলে হয়তো আমি উত্তর দেব। এবার দেখেন সরকারের 30 দিনে সরকার যে সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তার যে প্রতিশ্রুতি, নির্বাচন পদক্ষেপের কথা বলেছেন, বিশেষ করে মাহাদি আমিন আজকে এই পদক্ষেপগুলোর কথা বলেছেন, এবং তিনি এটিও বলেছেন যে এই পদক্ষেপগুলো আসলে শুধু আপনাদের প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতার প্রতিফলন। এই দায়বদ্ধতার জায়গাটিতে আমি আসবো। একটা বিরতি নিয়ে আপনার কাছে আসতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, আমাদের সাথে মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমি আজিজুল বারী হেলাল আপনার কাছে ছিলাম, যে পদক্ষেপগুলোর কথা আপনারা বলেছেন, বিশেষ
করে 28 দিনে যে 28টি পদক্ষেপ বিএনপি তরফ থেকে নেওয়া হচ্ছে, সেটা কি বিএনপির তরফ থেকে বলা হচ্ছে এটি আসলে শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলনটা আসলে আমরা শুরুটা হতে দেখি, কিন্তু শেষ পর্যন্ত এই প্রতিফলনগুলো কতখানি কার্যকর হয়? আমি শুধু কয়েকটা বলি। দেখেন, যে আমাদের যে সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা, এটা কিন্তু আমরা এই প্রথম করলাম তা না। আমরা এর আগে যে বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা এবং উপবৃত্তি এবং কাজের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, এগুলো কিন্তু এখনও চালু আছে। সুতরাং আমাদের এই ফ্যামিলি কার্ড, এইটা অবশ্যই আপনি দেখবেন এর সার্থকতা আপনারা দেখতে পাবেন। এবং আমি এই যে রতন ভাই একটা কথা বলছে যে শিল্প কলকারখানার শ্রমিকরা যেন বেতনটা ঈদের আগে বোনাস পায়। সরকার দেখেন কত দূরদর্শী এবং কত আন্তরিক এই শ্রমিকদের ব্যাপারে, যে আমাদের রপ্তানিমুখী যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, পোশাক শিল্প সহ, এখানে কিন্তু প্রায় 2500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই ঈদ উপলক্ষে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে আমাদের এই শ্রমিকদের ঈদটা যেন সহজে করতে পারে এবং শ্রমিকরা যেন কাজে মন দিতে পারে। কেন রপ্তানিমুখী শিল্পগুলো আমাদের ফরেন কারেন্সি আর্নের একটা বিরাট জায়গা। আপনি দেখেন এই আপনার ঈদের পরেই আপনার কৃষক কার্ড চালু হবে এবং নতুন একটা আইডিয়া, কৃষকরা স্বল্প মূল্যে আপনার 5000 টাকার মতো আপনার তারা সরকারি সহায়তা পাবে। এবং কৃষি ঋণ আমরা প্রায় 10,000 টাকা সর্বোচ্চ যাদের কৃষি ঋণ আছে সেইটা আমরা মওকুফ করে দিচ্ছি। 10,000 টাকার উপরে এগুলো না, 10,000 টাকা পর্যন্ত যারা কৃষি ঋণ নিয়েছেন এটা মওকুফ করে দিচ্ছি। প্রায় কিন্তু এগুলো নিয়েও আমরা দেখেছি নানান সমালোচনা হয়েছে। আপনারা আসলে এই অর্থায়নটা শেষ পর্যন্ত করবেন কিভাবে? এটা আপনি এবার বাজেট যেটা আসবে এই বাজেটে দেখবেন। বাইরে গিয়ে আদৌ এই জায়গাগুলো দলীয়করণ হবে কেন? আপনার আগে বিধবা কার্ডে কি দলীয়করণ হয়েছে? আপনার বয়স্ক ভাতায় কি দলীয়করণ হয়েছে? দেখেছি এই ধরনের বিভিন্ন কার্যক্রম সরকার, আমাদের সরকার, বিগত সরকার করেছে বিধায় তো আমাদের সরকার, তাই না? তো আমরা সেটা করব কেন? ওই বিধবা ভাতা আমরা চালু করেছিলাম, এখনো কাজ করছি। বিগত সরকার দলীয়করণ করছে, এখন তো আর করা হচ্ছে না। এবার ঈদে যে আমরা ত্রাণ সামগ্রী প্রধানমন্ত্রী দপ্তর থেকে দেওয়া হচ্ছে, আপনি দেখেন কত পিসফুলি সব কিছু বিতরণ করা হচ্ছে। আপনার শাড়ি, 3 পিস, হাজি রুমাল, চাল, এগুলো বরাদ্দ করা হচ্ছে। আপনি শিক্ষার একটা কথা বলেছেন যে স্কুল কলেজে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে লটারি এবং বাতিল করে ভর্তি পরীক্ষা চালু করার কথা ভাবছে। লটারিটা কি আসলে আপনি বলেন এটা কি ঠিক? আপনার দৃষ্টিতে ঠিক হইতে পারে, আমার দৃষ্টিতে ঠিক না। তাহলে এর জন্য তো আর গণভোট হবে না। কিন্তু অনেক বিশ্লেষকরা তো এটাও মনে করছে যে আসলে একজন একেবারে ছোটবেলায় একজন শিক্ষার্থীকে গড়ে তোলার দায়িত্বটা তো না, এইটা একটা কোনো শিক্ষা কোনো আনন্দের ব্যাপার না। এখানে একটা বিরাট আলোচনা। শিক্ষা ইজ নট এ ম্যাটার অফ প্লেজার। তার মানে বেশ কিছু ইস্যু কিন্তু সমালোচনা শুরু হয়েছে। শিক্ষা একটা কষ্টের ব্যাপার। একটা বাচ্চাকে আপনি যদি ভর্তি না, আপনি যদি পরীক্ষা দেন তো আপনি তো আপনার ভাইবাটা নিতে পারেন, কিন্তু লটারিতে কি হচ্ছে? এটা লটারি থেকে এটা করা ঠিক? এই শিক্ষার এই আলোচনাটাতে আমি আসবো। আমি একটু মুজিবুর রহমান মঞ্জুর কাছে যেতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, আজিজুল বারী হেলা যেটি বলছিলেন, আসলে নানানভাবে তারা চেষ্টা করেছেন যে প্রত্যাশাগুলোর কথা বা ইশতেহারে তারা যে ওয়াদাগুলো করেছেন জনগণের কাছে, অন্তত এই 1 মাসেই তারা সেই ওয়াদাগুলোর কার্যক্রম শুরু করেছেন। পুরো নির্বাচনের জায়গাটিতে, নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বিএনপির ক্ষেত্রে ট্রাম্প কার্ড ছিল তাদের ফ্যামিলি কার্ড। সেই কাজ তারা শুরু করেছে। সবচেয়ে আলোচিত এবং সমালোচিত বিষয় ছিল এই ফ্যামিলি কার্ড। জি, এবং তারা কৃষক কার্ডও শুরু করছেন এই পহেলা বৈশাখ থেকে। কি বলতে চান আসলে এই আবার এই বিষয়গুলো নিয়ে নানানভাবে আলোচনা সমালোচনা আছে যে এগুলো আসলে শেষ পর্যন্ত দলীয়করণ হবে কিনা বা এই অর্থায়নটা আসলে কোথা থেকে আসবে? ধন্যবাদ। আপনি যে টপিকটা করেছিলেন যে সূচনা ভালো বা শুরুটা ইতিবাচক, শেষটা কেমন হবে, তাই তো আজকের টপিক। তো আমি যেটা মনে করি যে আমি যদি সমালোচনার দৃষ্টিতে দেখি, কারণ আমরা বিরোধী দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে একটা দায়িত্বশীল সমালোচনা করা। আমাদের দায়িত্বশীল সমালোচনার জায়গা থেকে আমরা দেখব যে বিএনপি তার নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথাগুলো বলেছেন, নির্বাচনী যে সমস্ত কথাগুলো বলে ভোটের মার্কেটটাকে গরম করেছেন, সেই সমস্ত ব্যাপারে বিএনপি খুব প্রায়োরিটি দিচ্ছে। এবং আপনি যে ভোটের কালি মোছার আগেই তারা কিন্তু ফ্যামিলি কার্ড, তারপরে আপনার কৃষক কার্ড, তারপরে ধরেন আপনার ওই যে ইমাম খতিবদেরকে, পুরোহিতদেরকে ভাতা দেয়া, তারপরে খাল কাটার কর্মসূচি তারা নেমে পড়েছে। এখানে কিন্তু বাজেট কোত্থেকে আসছে, বাজেট অ্যালোকেশন ছিল কি না, কারণ বাজেট তো অ্যালোকেশন ছিল না এগুলোর জন্য।
কোনো না কোনো জায়গা থেকে নিশ্চয়ই আর্থিক সংস্থান তারা করেছে। এবং উনি যেটা বললেন আজিজুল বারী হেলাল যে 2500 কোটি টাকা বেতনের জন্য, বেতন বোনাসের জন্য দেওয়া হয়েছে, এই টাকাটা তো আমাদের এই অর্থনৈতিক যেই সামর্থ্য ছিল সেখান থেকে দিয়েছে। বিএনপি তো আর নিজে নতুন করে কোথাও থেকে টাকা ছাপিয়ে দিচ্ছে না। কথা হচ্ছে যে এটাকে বিএনপি প্রায়োরিটি দিচ্ছে, ইটস গুড। কিন্তু বিএনপির কি শুধু এতটুকুই প্রতিশ্রুতি ছিল? আরও তো প্রতিশ্রুতি ছিল। দেখেন, বিএনপি এই প্রতিশ্রুতির ব্যাপারে যত সিরিয়াস, এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু যে প্রতিশ্রুতিটা ছিল জুলাই অভ্যুত্থানের প্রতি, যে আমরা একটা মানে সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে আমরা সাংবিধানিক যেই অঙ্গীকারটা করেছি যে শাসন ব্যবস্থার একটা পরিবর্তনের জায়গায়, সেই জায়গায় কিন্তু বিএনপি নানা ধরনের তালবাহানা করছে। অর্থাৎ সংবিধানে এটা নাই, আমরা সংবিধানের বাইরে গিয়ে কিছু করব না। অর্থাৎ আপনি দেখেন আওয়ামী লীগ কী করতো? আওয়ামী লীগ কিন্তু জনতুষ্টিমূলক কর্মসূচিগুলোকে সামনে রাখতো, কিন্তু নির্বাচন বা বিভিন্ন বিষয়ে যখন জনদাবি উঠতো তখন কিন্তু সে সংবিধানের দোহাই দিত। এবং আওয়ামী লীগ যেভাবে পূর্ণাঙ্গ দলীয়করণ জুলাই করেছে, সনদের সাথে বিএনপিও তাদের স্পষ্ট ভাষা প্রকাশ করেছে, তারা বলেছে তারা সনদের পক্ষে। না, এখন আপনি যদি বলেন যে আমি চায়ের পক্ষে কিন্তু চা না খান, তাইলে তো এটার পক্ষে না, তার পক্ষে বোঝা যাবে না। তো আপনি বলছেন পক্ষে, বিএনপি নিজে বলছে সংস্কারের পক্ষে, কিন্তু এখন বলছে যে সে সংবিধানের বাইরে যাবে না। তো সংস্কার কোথায়? আমরা তো রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথাই বলেছি। এবং সংস্কার কেন দরকার? প্রথাগত জায়গায় আমাদের সমাধান হয় নাই বলে, প্রথাগতভাবে জায়গায় আমাদের এখানে অপব্যবহার হয়েছে বলেই তো আমরা সংস্কারের প্রশ্নটা এসেছে। এবং এই সাংবিধানিক সংস্কার তো বিএনপিরই অঙ্গীকার। ধরেন বিএনপির 31 দফার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আছে না? তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট মানে কি? সংবিধানের মৌলিক চরিত্রের পরিবর্তনের কথা তারা বলেছে। কিন্তু যখনই এটা আমরা আলোচনার ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়নের জায়গাটা যাচ্ছি, সেখানে বিএনপি অহেতুক বিতর্কটা তৈরি করছে। আমার কথা হচ্ছে, আমাদের এই জুলাই সনদ তো একটা জাতীয় ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হয়েছে, সংবিধানে নাই বলেই তো এটা আলোচনায় এসেছে। তাহলে আপনি এখানে এটাকে কিভাবে সংবিধানভুক্ত করা যায়, কিভাবে সবাইকে মিলে এটা করবেন, সেখানে তো আপনি প্রায়োরিটি তার মানে বিভিন্ন ইস্যুতে কাজ করলে আসলে নানানভাবে গিয়ে সংস্কার ইস্যুতেই বিতর্কটা বেশি ঠেকছে কি? আমি আপনাকে যেটা বলছি, আমার মুদ্রা কথা, আমার যে অবজারভেশন বিএনপির, যে বিএনপির জনতুষ্টি, দলীয়করণ, সাংবিধানিক দোহাই, এই তিনটা ওল্ড ফরম্যাটেই বিএনপি খেলাটা শুরু করেছে। প্রথমেই ফ্যামিলি কার্ড দিয়ে জনতুষ্টি, প্রথমেই ইমামদের টাকা দিয়ে যে অঙ্গীকার, সেটা বোঝাতে চাচ্ছে যে আমরা সিরিয়াস আছি। কিন্তু যখনই রাষ্ট্র কাঠামো পরিবর্তন, তার ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রশ্ন আসছে, যখন তার একক ক্ষমতার চ্যালেঞ্জের প্রশ্ন আসছে এবং ক্ষমতাকে মানে সমন্বয় করার প্রশ্ন আসছে, সেখানে কিন্তু বিএনপি সাংবিধানিক দোহাই দিয়ে পিছু হচ্ছে। এখানে কিন্তু বিএনপি দোহাই দিচ্ছে না যে আমাদের বাজেট নাই, আমরা এখন ফ্যামিলি কার্ড করতে পারবো না। বিএনপি কিন্তু এখন বলছে না যে আমাদের অর্থনীতি খুব দুর্বল, আমরা এখনই খালকাটা কর্মসূচিতে যেতে পারবো না। দেখেন 54টা জেলায় সে একসাথে খালকাটা কর্মসূচিতে হাত দিয়ে দিয়েছে। এখানে এই ব্যারিয়ারগুলো সে সামনে আনছে। অর্থাৎ এই অর্থায়নগুলো বা আর্থিকভাবে আসলে তারা কতখানি এই মুহূর্তে সামর্থ্য আছে? আমি যেটা বোঝাতে চাচ্ছি, তার প্রায়োরিটিটা জনতুষ্টির জায়গায়। আপনি দেখেন সে ব্যাপকভাবে পরিবর্তন করছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে, ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিবর্তন। তার প্রায়োরিটি এটা। সেখানে সে তার পছন্দের দলীয় লোকদেরকে বসিয়ে দিচ্ছে। আমি এটাকে সমালোচনা করছি না, আমি বলছি যে এটাকে সে প্রায়োরিটাইজ করতেছে। কিন্তু সে প্রায়োরিটাইজ করতেছে না কোনটাতে? যেটার মধ্য দিয়ে সে ক্ষমতা এসেছে, যেটার মধ্য দিয়ে সে বাংলাদেশে ফিরে এসেছে, যেটার মধ্য দিয়ে তার গণতান্ত্রিক অধিকার সমুন্নত হয়েছে, সেই জুলাই অভ্যুত্থান সংস্কারের জায়গাটাকে সে বারবার সাংবিধানিক দোহাই দিয়ে একদম পুরোপুরি আওয়ামী লীগের যে প্রসেস ছিল সেই প্রসেসই ফলো করে। রাজিকুজ্জামান রতন, নানানভাবে বিএনপির প্রায়োরিটি নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে ডিসিদের আসলে যে বদলি হয়েছে কিংবা বিভিন্নভাবে আসলে এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে নানানভাবে প্রশ্ন, এই সমালোচনাটি উঠেছে যে বিএনপি দলান্ধদের বিভিন্ন পদে বসিয়েছে এবং তাদেরকে শুধু খুশি করার ব্যবস্থা নিয়েছে, যেটি আবার মুজিবুর রহমান মঞ্জু বললেন যে আর্থিকভাবে নানান রকম প্রকল্প তারা হাতে নিয়েছে, কিন্তু সেই প্রকল্পগুলো শেষ করার মতো অর্থনৈতিক সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের আছে কিনা, সেই আর্থিক জায়গাটি সামর্থ্যটা আসলে বিএনপি কোথা থেকে পাচ্ছে, সেটা নিয়েও একটা বড় প্রশ্ন থেকে গেল কিনা। সেই প্রশ্নের উত্তর বিএনপি দেবে, কিন্তু আমরা যদি মনে করি যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তো এগুলো হবে। 7,90,000 কোটি টাকার বাজেট ছিল গতবার, এবার হয়তো বাজেটে আরও বাড়বে। এই টাকাটা কোথায় ব্যয় হবে, কার জন্য ব্যয় হবে, জনগণের তো এটা জানা দরকার আছে। 2 নম্বর হচ্ছে যে আমাদের 140টার মতো সেফটি নেট প্রকল্প ছিল, সেখান থেকে গতবার কমিয়ে 95টাতে নিয়ে আসা হয়েছিল। এগুলোকে যদি একটা সমন্বিত করা যায়,
তাহলে নাম্বার অফ সেফটি নেটস এটা যদি কমিয়ে সেটাকে যদি একটা পরিকল্পিতভাবে করা যায়, আমার মনে হয় যে টাকা এবং টাকার সর্বোত্তম ব্যবহার এই দুটোই আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, তাদের পাশে রাষ্ট্র আছে, তাদের পাশে সরকার আছে, এবং সরকারের টাকাটা আসছে আসলে জনগণের টাকা থেকে, এই বোধটা থাকা উচিত। আমাদের একটা সংস্কৃতিতেও কিছু পরিবর্তন থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় একটা বাসের মধ্যে লেখা থাকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাস, এটা না লিখে বলা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বাস। তাহলে তো ছাত্রও বুঝতো যে জনগণের ট্যাক্সের টাকায় তাকে বাস দেওয়া হয়েছে। আর যেটা প্রধানমন্ত্রী, তার মানে তারা ওই ধরনের মনে হয় যে অনুগত হওয়া অথবা কৃপা পাওয়ার মানসিকতাটা তৈরি হয়। এগুলো একটু কালচারালি চেঞ্জ আবার করা দরকার। এই যে জায়গাটিতে আপনি আলোচনা করলেন, সেই জায়গাটিতে এবারের প্রধানমন্ত্রীর বেশ কিছু বিষয় কিন্তু সবার নজরও কেড়েছে। প্রোটোকল ছাড়া তিনি চলাচল করছেন, তিনি নিজের যে গাড়ি সেটি ব্যবহার করছেন, সরকারি খরচে তিনি জ্বালানি নিচ্ছেন না। এই বিষয়গুলো আসলে একটা ভালো বা খুবই ভালো এটা, এবং এটা কন্টিনিউ করা উচিত। এবং এটা শুধু এখানে শুধু নয়, পৃথিবীর কোনো দেশ তারা এরকম বলেছে যে এই ইরান যুদ্ধের সময় যে অর্থনৈতিক চাপটা পড়েছে, তারা বলেছে যে তারা এমপিদের 25% পর্যন্ত ভাতা তারা কমিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কায় দেখলাম তারা 3 দিন ছুটি তৈরি করে 3 দিন ছুটির নির্দেশ দিয়েছেন। এরকম প্রত্যেকটা দেশ তাদের আর্থিক কৃষ্ণতা সাধন করার জন্য অথবা জনগণের সামনে দৃশ্যমান কিছু দৃষ্টান্ত তৈরি করার জন্য চেষ্টা করেন। আমরা যেটা বলতে চাই যে সরকারের সামনে কিছু প্রায়োরিটি থাকে, কিন্তু পেছনে কি থাকে সেটাও একটু খেয়াল করে দেখা দরকার। যেন আমরা দুদিকটা দেখতে পারি। আমাদের দৃশ্যমান কর্মসূচির পাশাপাশি যে কর্মসূচিগুলো দেখা যাচ্ছে না, যেমন ধরুন আমরা কৃষকদের একদিকে কৃষক কার্ড দেব 5,000 টাকা পর্যন্ত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার সময় যে চুক্তিটা করে গেছে আমেরিকার সঙ্গে, সেই চুক্তিতে যে প্রতি বছর আমাদেরকে কি পরিমাণ কৃষির উপর চাপ পড়বে, প্রতি বছর অন্তত $1 বিলিয়ন আমাদের জ্বালানি তেল কিনতে হবে আমেরিকার কাছ থেকে, প্রতি বছর প্রায় 1500 কোটি টাকার মতো আমাদের তারও বেশি পরিমাণ আমাদের কৃষির জিনিসপত্র কিনতে হবে, এবং আমাদের যেটা বলে যে জিএম ফুড সেগুলোর উপর নির্ভরশীলতা বাড়বে। তা আমাদের কৃষির ব্যাকবোনটাকে যদি ধ্বংস করে দেয়, তাহলে কৃষক কার্ড দিয়ে হয়তো আমি দুস্থ কৃষকদেরকে রক্ষা করতে পারবো, কিন্তু গোটা কৃষি ব্যবস্থার উপর কি আঘাতটা পড়বে। কার্ডের জায়গাটিতে বিএনপি এবার বিশাল বৃহৎভাবে চিন্তা করছে, সেটি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তো করছে। অর্থনৈতিকভাবে আসলে এই কার্ডগুলো আমাদেরকে কতখানি সহায়তা করতে পারে? প্রাথমিক সহযোগিতা তো করবেই। একটা দরিদ্র কৃষক তিনি যদি মাসের শেষে তিনি আর্থিক সহযোগিতা পান, প্রাথমিক উপকার তো তার হবেই। আমরা রাজনীতিতে যখন আলোচনা করি তখন প্রাথমিক উপকারটাও যেমন দেখি, তার দীর্ঘমেয়াদী ফলটাও দেখি। যদি দীর্ঘমেয়াদী কৃষক যদি তার ফসলের ন্যায্য দামটা পায়, আমাদের যে উত্তরবঙ্গের আলু এখন 400 টাকা মনে বিক্রি করছে, সেই কৃষক যদি ওই এলাকায় হিমাগার, ওই হেলিকপ্টারে আমেরিকা থেকে না কিনে হিমাগার তৈরির ব্যবস্থা যদি থাকতো, কৃষক যদি তার ফসলের দামটা পায়, তাহলে কিন্তু ভবিষ্যতে কৃষকদেরকে দুস্থ ভাবার মানসিকতাটাও আর থাকবে না। কৃষকও তখন আর্থিকভাবে স্বাবলম্বী হবে। একদিকে যেমন ক্ষুদ্র কৃষি ঋণ গ্রহীতা যারা 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে সেটা মাফ করার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে 6 লক্ষ কোটি টাকার মতো ঋণ খেলাপি, আর কৃষকদের ঋণ খেলাপি সব মিলিয়ে হচ্ছে 22,000 কোটি টাকা। তো ফলে এই 22,000 কোটি টাকা মাফ করলে অর্থনীতির খুব বড় চাপ পড়বে না, কিন্তু বড় ঋণ খেলাপি তাদের কাছ থেকে তো টাকাটা উদ্ধার করতে হবে। আবার অর্থনৈতিকভাবে একটা বিশাল বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করলো। বাংলাদেশ আসলে অর্থনৈতিকভাবে যে অবস্থানে ছিল সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়াটাও বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। আরজুল বারী হেলাল, মুজিবুর রহমান মঞ্জু একটি কথা বলেন যে বিএনপি ওল্ড ফরম্যাটে খেলা শুরু করেছে, লোক দেখানো কর্মসূচিগুলো আসলে তারা বারবার সামনে নিয়ে আসছে, কিন্তু যেগুলো দীর্ঘমেয়াদী প্রকল্প, যেগুলো পরিবর্তনের জন্য আমাদের যেই নতুনভাবে সংস্কারের ইস্যু নিয়ে আসলে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই সংস্কারের জন্য যে জায়গাগুলোতে হাত দেওয়া দরকার ছিল সেগুলো আপনারা করছেন না। দেখেন, মঞ্জু ভাই বলছে যে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের এবং জুলাই সনদের ব্যাপারে সংবিধান সংস্কার পরিষদে এই সমস্ত বিষয় বলছে, এবং বলছে যে আপনাকে চা খাতি বলা হয়েছে, আপনি চার বদলে অন্য কিছু দিলে হবে কেন? এখন মঞ্জু ভাইয়ের কাছে আমার প্রশ্ন, মঞ্জু ভাই, চা খেতে বলে যদি আপনি আর্টিফিশিয়াল কেমিক্যাল দ্বারা জুস দেন, সেটা তো খাওয়া যাবে না, যাবে? আপনাদের জুলাই সনদে আমাদের রয়েছে যে ডেপুটি স্পিকার, এইটা বিরোধী দল পাবে। আপনারা সবাই স্বাক্ষর করেছেন, কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি। আমরা জুলাই সনদের ব্যাপারে কতটা আন্তরিক এবং টু কর্ডিয়াল, যে আমরা সংস্কার যে জুলাই সনদ যে অক্ষরে অক্ষরে দাড়ি কমা সেমিক্লোন মানব, আমরা প্রতিটি বক্তৃতায় প্রতিটি কার্যক্রমে তা দেখাচ্ছি। তারপরেও আপনি বলছেন যে আমরা জুলাই সনদ থেকে সরে আসি। সেই ডেপুটি স্পিকারটা আপনার জুলাই সনদে রয়েছে, আপনারা নিলেন না। কি বললেন? যে সংবিধানের দোহাই দিলেন, আমরা নাকি সংবিধানের দোহাই দিই। ওনারা বলছে সংবিধানে ইনকর্পোরেট হলে
অর্থাৎ প্যাকেজ প্রোগ্রাম চায়। তা ভাই একটা জিনিস আলোচনা করেই সব কিছু দিতে হবে। জুলাই সনদের আপনার 84 পয়েন্টস, এটা তো এর মধ্যে অনেক নোট অফ ডিসেন্টস আছে, সব কিছু তো আলোচনা হবে। আলোচনা করবো না তাকে আমরা বলেছি, আলোচনা হচ্ছে তো অলরেডি, দ্বিতীয় সেশনে অনেক আলোচনা হয়েছে। কিন্তু সেখানে তো অভিযোগটা করলেন মুজিবুর রহমান মঞ্জু যে আপনারা সব প্রায়োরিটি বন্ধুরা যদি সংসদ দেখতেন বা পত্রিকাগুলো পড়তেন বা আমাদের বক্তব্যগুলো শুনতেন, বিরোধী দল আপনারা কি সংবিধানের দোহাই দিলেন না? তাহলে কেন ডেপুটি স্পিকারের পদটা নিলেন না? জুলাই সনদে তো রয়েছে ডেপুটি স্পিকার পদটা বিরোধী দল নিবে, আপনারা নিলেন না। বললেন কি যে সংবিধানে যেহেতু নেই, প্যাকেজ প্রস্তাব চাই, মানে জুলাইতে যা যা আছে সব হওয়ার পরে তারপরে। তাহলে আপনি তো সংবিধানের দোহাই দিচ্ছেন। আমরা যেটা বলছি যে সংবিধান সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ আলোচনার জায়গাটিতে বারবার, হ্যাঁ, সংবিধান সংস্কার পরিষদ যদি করা যৌক্তিক বা সাংবিধানিক বা রেশনাল হয়, অবশ্যই আলোচনা করে আমরা সংবিধান পরিষদে আমরা শপথ নিব। অতএব এই কথাগুলো বলা মানে কি যে আপনি আগেই বলা শুরু করেছেন, কেবল দুটো সেশন হলো, তাই না? আপনি দেখেন যে সংবিধান, আমরা জুলাই সনদের ব্যাপারে আমি তো বললাম যে A to Z সব কিছুই মানা হবে, আমাদের নোট অফ ডিসেন্ট সহ বিরোধী দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপি জয়ী হওয়ার পর আসলে সবচেয়ে বেশি আলোচিত ছিল বিএনপি আসলে একটা দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আনার চেষ্টা করছে, কিন্তু জামায়াত ইসলামী নতুন করে অভিযোগ করেছে যে পরাজিত প্রার্থীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সরকার কার্যত কোটা ভিত্তিক নিয়োগের সংস্কৃতি চালু করেছে। আপনারও কি তাই মনে হয় সরকার কোটা ভিত্তিক সংস্কৃতি নিয়োগ করছে? প্রথম আমি হেলাল ভাইয়ের প্রশ্নটার জবাব দিই, সেটা হচ্ছে ডেপুটি স্পিকার এখন আছে একটা পদ, জুলাই সনদে আমাদের কথা আছে দুইটা পদের কথা। তো যখন ওনারা প্রস্তাব করেছেন যে আমরা ডেপুটি স্পিকারটা দিতে চাই, সেখানে একটা কনফিউশন তৈরি করেছেন। ওনারা যদি বলতেন যে আমরা এক্সিস্টিং পজিশন থেকে আমরা বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিতে চাই, সেটা হচ্ছে একটা প্রপোজাল, সেটা ওনারা দিতে পারেন। কিন্তু ওনারা বলেছেন আমরা জুলাই সনদকে অনার করার জন্য দিতে চাই। তাহলে জুলাই সনদটা আপনি এখন পর্যন্ত অন্তর্ভুক্ত করেন না, আলোচনায় তোলেন নাই, আপনি আগে কেন দিবেন? সেই সংবিধান না সংবিধান না, আমি যেটা বলছি, না আমি বলছি যে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করলে তো পুরোটা বাস্তবায়ন করবেন। আবার এই সংবিধান অধীনেই তো আপনারা নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। না, আপনি একটা জিনিস বুঝেন, আমরা একটা অভ্যুত্থান করেছি, একটা অভ্যুত্থানে সবাই মিলে করেছি, সেখানে বিএনপি, সেখানে বাসদ, এবি পার্টি, এনসিপি, আমরা সবাই মিলে করেছি। সেই গণ অভ্যুত্থানটাকে আমরা কেউ প্রশ্নবিদ্ধ করি নাই। গণ অভ্যুত্থানটা আমাদের সংবিধানকে সাংবিধানিক পদ্ধতির নিয়মের বাইরে গিয়ে করতে হয়েছে। যে কোনো কিছু, আপনি যখন যুদ্ধ হয়, আপনি যখন দেশ স্বাধীন করেন, আপনি যখন ভাষা আন্দোলন করেন, আপনি যখন গণ অভ্যুত্থান করেন, প্রত্যেকটা করতে হয় সংবিধানের বাইরে গিয়ে, কারণ সংবিধান লঙ্ঘন হয়েছে বলেই গণ অভ্যুত্থান অনিবার্য হয়েছে। আমরা যখন একটা যুদ্ধ করে দেশ স্বাধীন করি, তখন আবার আমরা কোথায় ফিরে আসি? আবার আমরা সাংবিধানিক পদ্ধতিতে ফিরে আসি। কিন্তু সেটা রাতারাতি আসা যায় না, সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয়। এই জন্যই আপনি দেখেন আমাদেরকে সংস্কার কমিশন করতে হয়েছে, আমাদেরকে জাতীয় ঐকমত্য কমিশন করতে হয়েছে। সেখানে আমরা এই যে এত আলোচনা করলাম, এগুলো কোনো সাংবিধানিক নিয়মের মধ্যে করেছি? এগুলো তো সংবিধানে নাই। জাতীয় ঐকমত্য কমিশন কি সংবিধানে আছে? নাই তো। আমাদেরকে জুলাই সনদ কি সংবিধানে আছে? নাই তো। তাহলে আমরা এটা কেন করলাম? এই জন্যই তো করলাম, যেহেতু আমরা সংবিধানটাকে বদলাতে চাই, সংবিধানের মধ্যে নতুন করে সংস্কার করতে চাই। তো সংস্কার করার জন্যই আমাদের যে পার্লামেন্টটা আছে, পার্লামেন্ট পরিপূর্ণভাবে সংবিধান সংস্কার করতে পারে না। পার্লামেন্ট শুধুমাত্র সংবিধানকে অ্যামেন্ড করতে পারে। সেই জন্য সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাবটা এসেছে এবং সেই প্রস্তাবটা আমাদের জাতীয় ঐকমত্য কমিশনে অ্যাকসেপ্টেড হয়েছে, সেটার ভিত্তিতে গণভোট হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই সংস্কার পরিষদেও তো বিএনপি 2/3 মেজরিটি পাবে না? বিএনপি তো বলেছে তারা আসলে একটা আলোচনার বলেছে। আপনি বললে তো হবে না, আপনি তো 31 দফার কথাও বলেছেন, কিন্তু আপনি তো সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে বসেছেন। ভাই আমি আপনাকে বলি, নোট অফ ডিসেন্ট যে কেউ দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত হবে কিসের ভিত্তিতে? সিদ্ধান্ত তো হয় মেজরিটির ভিত্তিতে, ঠিক না? একটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই আলোচনাটাতে আমরা আসলে কেন বসতে পারছি না? আপনাকে সংসদ বসছে দুইটা সেশন, হ্যাঁ ভাই, দুইটা সেশনে সব শেষ করে দিবেন? না সব শেষ করার কথা তো বলা হয় না। এই যে আপনি একটা ভুল ব্যাখ্যা দিলে তো হবে না। দুইটা সেশন ছিল, এত ভালো মানুষ না। আপনি দেখেন, প্রেসিডেন্টের উপর ধন্যবাদ জ্ঞাপন করলেন না, আবার বললেন যে প্রেসিডেন্টের বক্তব্যের উপর ধন্যবাদ জ্ঞাপন করতে হবে 50 ঘন্টা ব্যাপী। এই যে ধরেন, এই যে হেলাল ভাই, বিএনপি অভিযোগ করছে আসলে বিরোধী দল এই মুহূর্তে স্ববিরোধিতার একটা জায়গায় আছে, কিন্তু এই ধরনের বিরোধিতা আর বক্তব্য আমাদের কাছে এগুলো খুব শ্যালো ইস্যু। আমি যেটা ফান্ডামেন্টাল জায়গায় বলতে চাই, যে বিএনপি যদি বলে যে আমরা সংবিধান সংস্কার করতে চাই, তাহলে সংবিধান সংস্কার পরিষদের শপথটা বিএনপি কেন নিল না?
বিএনপি নিল না, বিএনপি যুক্তি দিচ্ছে এটা সংবিধানে এই নাই। সংবিধান সংস্কার ঠিক ইস্যু আছে? নিয়ে যে আসলে তাহলে বিতর্ক আপনি- তৈরি হচ্ছে, আমার এটি প্রশ্নটা বিএনপিকে হচ্ছে- খানিকটা আমার বেকায়দায় প্রশ্ন ফেলবার হচ্ছে জন্যই নাকি? সংবিধানে থাকলে আপনি নিতেন কিনা? এই জায়গাটিতে আসবো একটা আলোচনার বিরতি মাধ্যমে নিয়ে এটা ফিরি। নেওয়া তাহলে আপনি যেটা নেই। রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন, রাজিকুজ্জামান রতন, যে জায়গাটিতে আমরা ছিলাম সংস্কার ইস্যু নিয়ে আসলে বিতর্কটা করতে গিয়ে যেই জায়গাগুলো খুব প্রয়োজনীয় ছিল সেই জায়গাগুলো অনেকটা আসলে দূরে সরে যাচ্ছে কিনা, এই এক মাসে অন্তত আমরা তাই দেখছি কি? সংস্কারটা আমরা কয়েকটা জায়গায় পেতে চেয়েছি। একটা হচ্ছে যে রাজনৈতিক চরিত্রেরও একটা সংস্কার তো দরকার। সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতিটা চালু হোক, সমস্ত স্তরেই নির্বাচনগুলো হোক। এখন যেভাবে আবার ঢালাও প্রশাসক নিয়োগ শুরু হয়েছে, তাতে কিন্তু ওইখানে একটা বড় ধাক্কা লেগে গেল। দুই, আমাদের সংস্কারগুলো কোথায় হবে? আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সংস্কার লাগবে। সেই শিক্ষা ব্যবস্থার সংস্কারটা কি? যে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত আমাদের মান রক্ষা করা, মান বৃদ্ধি করা এবং মান সম্পন্ন শিক্ষক নিয়োগ করা এবং শিক্ষকদের দায়বদ্ধতা তৈরি করা, এগুলোর কথাটা কিন্তু এখন একটু ভাবতে হবে আমাদের, এবং এটার জন্য খুব বেশি সময় আমাদের নাই। খেয়াল করে দেখুন, মানসম্পন্ন শিক্ষার দিক থেকে আমরা কি এখন নেপালেরও পিছনে পড়ে যাব? আমরা শ্রীলঙ্কার পিছনে তো পড়ে আছি। আমরা এই জায়গায় তো পিছনে পড়ে থাকতে চাই না। আমাদের দেশের তো আর কোনো সম্পদ নাই, আমাদের প্রাকৃতিক সম্পদ কম, আমাদের একমাত্র মানব সম্পদ। সেটা তৈরি করার জায়গাটা যদি আমরা মনোযোগী না হই, তাহলে এই দেশের ভবিষ্যৎটা কে নির্ধারণ করবে, কিভাবে নির্ধারিত হবে? সে কারণে আমরা মনে করি শিক্ষার দিকটা খুবই গুরুত্বের সঙ্গে আমাদের ভাবা দরকার। আর 3 নম্বর হচ্ছে যে সমাজের সমস্ত স্তরে জবাবদিহির জায়গাটা তৈরি করা। সংস্কারের একটা বড় প্রশ্ন যে আমি যে পদে আছি অথবা যে দায়িত্বে আছি, পদের মর্যাদা অনুযায়ী চলছে কিনা আর দায়িত্বটা ঠিক মতো পালন করছে কিনা। যে জবাবদিহিতার জায়গাটির কথা আপনি সেক্ষেত্রে বলছেন, যে জবাবদিহির প্রশ্নটা, সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন আমরা সেই জবাবদিহিতার আওতায় কোনো না সরকারকে থাকলে হবে আনতে কি, পারি। তখন ওই 2 দিন পরে ফ্যামিলি কার্ডটা ঠিক মতো ডিস্ট্রিবিউট হলো কিনা, কৃষি কার্ড ঠিক মতো ডিস্ট্রিবিউট হলো কিনা, আমার পছন্দের লোক পেলো কিনা, ভবিষ্যতে যখন আবার পরীক্ষা চালু হবে স্কুলগুলোতে, তখন টেলিফোনের মাধ্যমে এবং পছন্দের লোকদেরকে, অর্থাৎ যে দুর্নীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাইছিলাম সেখানে আবার আমরা চলে আমরা যাচ্ছি কিনা, আবর্তে নিক্ষিপ্ত হব কিনা, ফলে এই দিকগুলো এখন আমাদের খুব মুজিবুর ভাবা রহমান মঞ্জু, বিভিন্ন উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে জনপ্রশাসন এবং আমলাতন্ত্র এবারে এই সরকারের জন্য ঢেলে সাজানো খুবই চ্যালেঞ্জিং। যদি এটি আসলে সাজানো যায় সেক্ষেত্রে জনগণ উপকৃত হবে, না হলে আসলে কোনো উদ্যোগ বাস্তবায়নটাই কঠিন হয়ে যাবে। সেটি আসলে বিএনপি কতখানি পারছে? না, একটা রাজনৈতিক সরকার হিসেবে, দল হিসেবে বিএনপি তো একটা অভিজ্ঞ দল, আগেও ক্ষমতায় ছিলেন, প্রচুর পরিমাণে তাদের বিভিন্ন ক্ষেত্রে লোক আছে, সেটা নিঃসন্দেহে বিএনপি এই জায়গায় ভালো করবেন, এটা আমরা প্রত্যাশা করি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে আমলাতন্ত্রটা যেভাবে আছে, বিএনপি যে মন্ত্রীদেরকে বিভিন্ন জায়গায় দিয়েছে, বিভিন্নভাবে সেট করেছে, এখানে আমরা সবসময় চাই যে রাজনৈতিক সরকার আমলাতান্ত্রিকতা থেকে দূরে সরে আসবে। কারণ অনভিজ্ঞ মন্ত্রীরা যখন যায়, আমরা যেটা দেখেছি যে অনভিজ্ঞ উপদেষ্টাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে তারা আলটিমেটলি আমলাদের হাতে বন্দী হয়ে যায়। এবং আমলাদের ভালো দিক যেমনি আছে, খারাপ যেটা দিক সেটা হচ্ছে আমলারা দুর্নীতি শেখায়, কিভাবে দুর্নীতিটার এই যে পাইপলাইনগুলো তৈরি হয় সেটা, যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি যে নানাভাবে আমাদের উপদেষ্টাদের কেউ দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, যে অভিযোগগুলো আছে আর কি। এখন বিএনপিও আমরা দেখেছি যে বিএনপি তার যে মন্ত্রণালয় বন্টন করেছে, সেখানে সিনিয়র লোক যেমনি আছে, অনেকে আছে একদম অনভিজ্ঞ, নতুন মন্ত্রণালয় দিয়েছে। জি, এই তরুণদেরকে যদি আলাদা করে প্রশিক্ষিত করার ব্যবস্থা করা না হয়, তরুণদেরকে যদি আলাদা করে সচেতন করার ব্যবস্থা করা না হয়, দেখা যাবে তারা একইভাবে তারা আমলাদের উপরে নিয়ন্ত্রিত হয়ে যাবে, আমলাদের হাতে বন্দী হয়ে যাবে। আমলাদের হাতে তরুণদের দিয়ে দেশ চলবে সেই রকম একটা বক্তব্য তো আসলে দীর্ঘদিন ছিল, বিশেষ করে এই গণঅভ্যুত্থানের সময়টাতে। যে গণঅভ্যুত্থানের সময় আমরা যেটা প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে তরুণদের হাতে ক্ষমতা যাচ্ছে, এটা আমাদের জন্য সিরিয়াসলি ইতিবাচক, কিন্তু একই সাথে খেয়াল রাখতে হবে তরুণদের অনভিজ্ঞতার জায়গায় তাদেরকে আবার নবীন প্রবীণের অভিজ্ঞতা সঞ্চয়টা, ট্রান্সফারটা করতে হবে, যেটা সেখানে ওনাদের একটা সিরিয়াস ফেইলিওর ছিল। বিএনপির ক্ষেত্রেও আমরা দেখেছি বিএনপি শুরুতে তার সংসদ সদস্যদেরকে নিয়ে এক ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে, তেমনিভাবে যদি তারা এই আমলাতন্ত্রের এই দুষ্ট ক্ষতটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং দলীয় আমলাতন্ত্রকে যদি মানে নিরুৎসাহিত করে অভিজ্ঞ এবং যোগ্য দক্ষ আমলাদেরকে যদি সেখানে ব্যবহার করার ব্যবস্থা রাখেন, তাহলে ভালো হবে। কিন্তু আমরা দেখেছি 2-1টা ঘটনা আমি আপনাকে বলি, যেটা যেমন ডিসি কয়েকজনকে পরিবর্তন করেছেন, দেখা গেছে যে সেখানেও এক ধরনের দলীয় প্রভাবের জায়গাটা রয়েছে। সেখানে যারা খুব
এক্সপার্ট ডিসি ছিলেন হয়তো, বা যাদের ব্যাপারে পারসেপশন ছিল যে যারা লোকালি গিয়ে ভালো একটা পরিস্থিতি তৈরি করেছেন, সেখানে একটা পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরিবর্তনের জায়গাটাকে অনেকে ভালোভাবে দেখেননি। তারপরে আপনার বিভিন্ন জায়গায় তারা যে পরিবর্তনগুলো করেছেন, পরিবর্তনগুলোতে আসলে নিজেদের দলীয় লোক বসিয়ে বিএনপি নানানভাবে সমালোচিত হওয়ার একটা সুযোগ তৈরি করে দিল কিনা? মানে অ্যাপারেন্টলি সেটা মনে হয়েছে, কিন্তু আপনি যখন তাদের কার্যক্রমে যদি তারা দক্ষতার ছাপ রাখেন, সেক্ষেত্রে আমার এটি কথা নাও হচ্ছে হতে পারে। আমার কথা হচ্ছে বিএনপি অনেক বড় দল, তার অনেক লোকেরা আছে। আপনি দেখেন যতগুলো নিয়োগ হয়েছে জেলা পরিষদ থেকে শুরু করে বেশিরভাগই বিভিন্ন BNP জায়গায়, দলীয় কর্মী। সেখানে দেখা যাচ্ছে বিএনপি যাকে নমিনেশন দেয় নাই, নমিনেশন দিতে পারে নাই, যাকে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা এই ছিল, উত্তরটা আমি একটু আজিল বা বাড়ি যারা হেরার কাছে নির্বাচনে হেরেছেন তাদেরকে যখন উনি দিয়েছেন বিভিন্ন জায়গায়, হ্যাঁ। তখন অ্যাপারেন্টলি মনে হবে যে এটা এক ধরনের ওই যে মানে লোকদেরকে পুনঃস্থাপিত করা বা এই আজিজুল লোকদেরকে বাড়ি হেলার এই prize যে posting পুনঃস্থাপনের করা। কথা বলছেন, সেই জায়গাটি তো আমি একটু জানতে চাই। সেই সাথে নতুন সরকারের শুরুটা যথেষ্ট ইতিবাচক হয়েছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এটা আপনারা আসলে এক ধরনের রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে তো যাত্রা শুরু করেছেন। এখানে যে ইশতেহার বাস্তবায়নের কথা আপনারা বলছেন, সেটিকে অনেকেই আনক্যালকুলেট মনে করছেন, হিসেব নিকেশ খুব একটা না করে আবেগকে অনেক বেশি বড় করে দেখছে কিনা বিএনপি এই মুহূর্তে? না, এটা দেখেন, আমাদের যখন এবার বাজেটটা পেশ হবে তখন দেখবেন যে আমরা আনক্যালকুলেটেড না, আমরা ক্যালকুলেশন করেই এই যে আপনি যে সমস্ত প্রণোদনা আমরা দুস্থ অসহায়কে দিচ্ছি, এটা কিন্তু হঠাৎ মাথার থেকে আসা কোনো বুদ্ধি না। প্রায় 1.5 বছর থেকে 2 বছর ব্যাপী আমাদের ইন্টেলেকচুয়ালস এবং এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের গবেষণার ফলে কিন্তু এই ফ্যামিলি কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, এই ইমাম মুয়াজ্জিনদের বেতন বলেন, হেলথ কার্ড বলেন, সব কিছুই আপনাদের এই গবেষণাল সেল থেকেই আমরা একটা চিন্তা করে এটা দিয়েছি। এখন এটা মাঠে যখন প্র্যাকটিস করবো তখন ভুল হতে পারে, আমরা শুদ্ধ নিব। আমরা বলেছি আগে যে বিএনপি হলো পেন্সিল মানসিকতার মন, যে পেছনে ইরাজার আছে মুছে দিয়ে আবার ঠিক কলম মানসিকতার মন না। একটা আপনারা বলছেন যে দলীয় কল, আপনারা দেখেন অর্থনৈতিক ব্যবস্থাপনার আরেকটা কথা বলছেন। এবার দেখছেন যে আমাদের দেশে কিন্তু প্রচুর জাকাত আপনার ইনস্টিটিউশন আছে, এই ইনস্টিটিউশনের মনিটরিং করা যায়। দেখবেন এই জাকাতটা সুব্যবস্থাপনা হলে আমাদের অর্থনৈতিক ভিত্তি কিন্তু এটা ভাইব্রেন্ট হবে। এছাড়াও ওআইসিভুক্ত দেশগুলো কিন্তু প্রচুর জাকাত, এই জাকাত যদি আমাদের দেশে ট্রান্সফার করতে পারে এইসব বিষয়, তাহলে আমাদের এটা কিন্তু এক ধরনের ফরেন রেমিটেন্সের মতোই কাজ করবে। সুতরাং অর্থের এই বিষয় যখন আমরা এবার আপনার বাজেটটা দেবো তখন আপনি এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পাবেন। এবার আসেন যে দলীয়করণ, আপনি দেখেন যে একটা সরকারের আপনার লিডার হলো রাজনীতিবিদরা, একটা মন্ত্রণালয়ের লিডার হলো আপনার মন্ত্রী, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন হলো সেক্রেটারির দায়িত্ব তার পালন মানে করে। ইতিবাচকটা অ্যাডমিনিস্ট্রেশন হলো সূচনা সেক্রেটারির থেকে দায়িত্ব। শেষ পর্যন্ত থাকুক। আপনাকে এই কথা, যদি প্রোগ্রাম শেষ হয়ে যায় তাহলে